হ্যালো, আসসালামু এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছে সবাই? কি অবস্থা? সবাই দ্রুত জয়েন করে ফেলো আমাকে। আসসালামু এভরিওয়ান। হ্যালো, কেমন আছো সবাই? কি অবস্থা? দ্রুত জয়েন করে ফেলো আমাকে। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই তোমরা? ভাইয়া পুরা পড়াশোনা কেমন চলে সবার? শীত শীত পড়তেছে দেশে কিন্তু হঠাৎ করে। ঠান্ডা সর্দি টর্দি কেউ লাগায়ও না। ভাইয়া আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। সবাই যুক্ত হয়ে যাও, আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। সবাই দ্রুত জয়েন করে ফেলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। খাতাটা বের করো, ক্লাস নোট নিতে হবে। আগের দিন ক্লাসটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা শেষ করতে পারি নাই। আজকে ক্লাসটা আমরা শেষ করব। আহমেদ সাহাদ, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। রাজিয়া সুলতানা আছে, আফরিন আফরা আছে, সাদিয়া ইসলাম মিমি আছে, তানু পল, সাহাদ, ঋতু ইসলাম, তৃপ্তি, হাবিবা সুলতানা, ওকে, নুসাইবা ইসলাম জান্নাতি, তাসমিনা তাবাসসুম সহ এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছো সবাই বলো, কি অবস্থা? নির্মল চন্দ্র, আদাব ভাই আদাব। রেদওয়ান সরকার, আজকে টপিক প্রিপজিশন। গতদিন আমরা প্রিপজিশনের একটা ক্লাস নিতে গেছিলাম কিন্তু ক্লাসটা আমরা শেষ করতে পারি নাই। সো আজকের ক্লাসটা আমরা প্রিপজিশনের উপর করব, কেমন? আজকে ক্লাসটা প্রিপজিশনের উপর, ওকে? সবাই দ্রুত আমাদেরকে জয়েন করে ফেলো, ওকে? ওকে, ঠিক আছে ভাইয়া। ভাইয়া ভালো আছেন? এই তো আপন মন্ডল ভালো আছি। তোমার সবাই ক্লাসটা যারা শেয়ার করো নাই, ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করো নাই, বন্ধুদেরকে শেয়ার মেনশন করো নাই, দ্রুত একটু লাইক বাটনে ক্লিক করে ফ্রেন্ডদেরকে শেয়ার আর মেনশন দিয়ে ফেলো, ঠিক আছে? যারা লাইক বাটনে ক্লিক করো নাই, বন্ধুদেরকে শেয়ার মেনশন দাও নাই, দ্রুত একটু দিয়ে ফেলো, ওকে? মুস্তাকিম আছে, শূন্য চিরকুট। মুস্তাকিম শেখ, কেমন আছো মুস্তাকিম ভাই আমার? দারিম সত্তার জান্নাত জয়েন করে ফেলেছে। মাহিন ইসলাম আছে, শারমিন নাহার আছে, ওকে? সো প্রথম কথা হচ্ছে ক্লাস নোট করতে হবে। প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে ক্লাস নোট করতে হবে। সো সবাই প্রত্যেকে ক্লাস নোট করতে হবে। বের করো, খাতা বের করো, সবাই সবাই খাতা বের করো। ক্লাস অবশ্যই নোট করতে হবে। আমার আমার ক্লাসের একটাই রুল, সেটা হচ্ছে আগে ক্লাস নোট করতে হবে। যারা নোট করবা না তারা পড়া ভুলে যাবা। যদি তোমার পড়া দীর্ঘমেয়াদী মনে রাখতে চাও তাহলে তোমাকে ক্লাস নোট করতে হবে। নোট করার চেয়ে বেস্ট কোনো পলিসি নাই, ঠিক আছে? প্রত্যেকে যারা সত্যিকার অর্থে প্রিপজিশন পড়তে চাও, ফুল মার্কস পাইতে চাও অ্যাডমিশনে একাডেমিকে, অফকোর্স তাহলে তাদেরকে নোট করতে হবে। আর নোট করলে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। তো চলো আমরা এখন শুরু করি। সো প্রিপজিশনে কে কত মার্কস পাও বা কার কি অবস্থা বলো? প্রিপজিশনে কে কত মার্কস পাও বা কার কি অবস্থা আমাকে একটু বলো, ঠিক আছে? যে ভাই আমি এই মার্কস পাই বা আমার এই অবস্থা। তোমাদেরকে আমি এক নজরে একটু দেখাই দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপজিশনের কোশ্চেন্স গুলো কেমন আসে। দেখো, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের, এটা ঢাবি বি ইউনিটের, এটা সি ইউনিটের, এটা মেডিকেলের, যারা মেডিকেলের পরীক্ষা দিবে প্রত্যেকের জন্য। দেখো, সো উড ইউ লাইক টু গো টু, ইন, ফর, আউট, এ, ওয়াক, কোনটা অ্যান্সার? অ্যাডমিশনে। অ্যাডমিশনে কিভাবে প্রশ্নগুলো আসে? প্রিপজিশন থেকে। সো উড ইউ লাইক টু গো টু এ ওয়াক, ইন এ ওয়াক, ফর এ ওয়াক, আউট এ ওয়াক, কোনটা অ্যান্সার? এরপরে বি ইউনিট আসছে, যারা আর্টস আছে, এ ইউনিট মানে সায়েন্স, বি ইউনিট মানে আর্টস। দ্য এমার্জেন্সি এক্সিট ওয়াজ কাউন্সিল ড্যাশ বাই, ফ্রম, ইন বা উইথ এ রেড কার্টেন, কোনটা অ্যান্সার? এরপরে হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি ফর নো রিজন, সে আমার উপর রাগান্বিত ছিল বিনা কারণেই। সে আমার উপর রাগান্বিত ছিল কি? বিনা কারণেই। এটা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট মানে কমার্সের ইউনিটের কোয়েশ্চেন্স। সো অ্যাংরি ফর, অ্যাংরি ওভার, অ্যাংরি উইথ মি, অ্যাংরি আপন মি, কোনটা অ্যান্সার? এরপরটা আই এম ভেরি প্রাউড ড্যাশ ইউ, টু, অফ, ইন, ফর, এটা মেডিকেল অ্যাডমিশন যারা দিবা মেডিকেলের কোয়েশ্চেন। এটা কিসের কোয়েশ্চেন? মেডিকেলের। সো অ্যাডমিশনে এই জিনিসগুলো এভাবে আসে। এখন কিভাবে প্রিপজিশন পড়লে, কিভাবে প্রিপজিশন কমপ্লিট করলে আমরা একাডেমিকে 5/5 বা অ্যাডমিশনে, মেডিকেলে, গুচ্ছ, রাবি, জাবি, জাহাঙ্গীরনগর যেখানেই পরীক্ষা দাও না কেন তোমার প্রিপারেশনে যেটাই প্রশ্ন আসুক তুমি সেটা 100 পারবা। সো ফুল মার্কস কিভাবে নিশ্চিত করা যায় বলো?
স্যার সাজেশন দেন ইংলিশের এইচএসসি 26 ব্যাচ। আমাদের এইচএসসি 26 এর নতুন ব্যাচ শুরু হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে। এইচএসসি 26 এর নতুন ব্যাচের ক্লাস শুরু হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে, বুঝছো? ডিসেম্বরের 1 তারিখ থেকে। তোমরা যারা যুক্ত হও না এখনই যুক্ত হয়ে যাও। ওকে, সজীব ত্রিপুরা, তাসমিনা তাবাসসুম, শুভ 26 ব্যাচের কি নতুন করে কোনো কোর্স আছে? হ্যাঁ, 26 এর নতুন ব্যাচের কোর্স শুরু হবে 1 ডিসেম্বর থেকে, 1 তারিখ থেকে। এখন আমরা শুরু করি। তো প্রিপজিশন পারতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল আমাদের 27 এর নতুন ব্যাচ শুরু হচ্ছে কবে থেকে জানো? 10 নভেম্বর থেকে, 10 নভেম্বর। হ্যাঁ, আর 26 এর ব্যাচ শুরু হবে 1 তারিখ থেকে। এখন প্রিপজিশনে তুমি যদি অ্যাডমিশনে মিনিমাম 2 মার্কস পাবা, প্রিপজিশন থেকে 2 মার্কস, ঠিক আছে? এখন অ্যাডমিশনে 2, কিন্তু একাডেমিকে কত? একাডেমিকে 5 মার্কস। তুমি এইচএসসি 26 ব্যাচ হও, 27 ব্যাচ হও, 25 ব্যাচ হও, সবারই ছিল এটা, তোমাদের সবারই আছে। এখন প্রিপজিশনে ফুল মার্কস পেতে গেলে, এখন ফুল মার্কস বলতে 2 এ হইলে 2 এর মধ্যে 2, 5 হইলে 5 এর মধ্যে 5, একটা আসলে 1 এর মধ্যে 1। তো প্রিপজিশনে ফুল মার্কস পেতে গেলে তোমাকে 4টা জিনিসে ফোকাস করতে হবে। কয়টা জিনিসে ভাইয়া? 4টা জিনিসে। ক্লাসটা যারা লাইক বাটনে ক্লিক করো না, একটু লাইক বাটনটাতে ক্লিক করে ফেলো। যারা বন্ধুদেরকে মেনশন দাও না, একটু মেনশন দিয়ে ফেলো। তো 4টা জিনিস তোমাকে ফোকাস করতে হবে। 1 নাম্বার, জেনারেল ইউসেজ অফ প্রিপজিশন উইথ বাংলা মিনিং। প্রিপজিশনের বাংলা মিনিং সহ। টু মানে কি, অফ মানে কি, ফর মানে কি, ইন মানে কি, উইথ মানে কি, বাই মানে কি, উইদাউট মানে কি, এগেইনস্ট মানে কি, বিফোর মানে কি, আফটার মানে কি, সিন্স মানে কি, ফর মানে কি, প্রত্যেকটা। সো প্রিপজিশনের বাংলা মিনিং জানতে হবে এবং প্রিপজিশনের জেনারেল ইউসেজ, সাধারণ ব্যবহারটা। টু কোথায় বসে, ফর কোথায় বসে, ইন কোথায় বসে, উইথ কোথায় বসে, বাই কোথায় বসে, ফ্রম কোথায় বসে, প্রত্যেকটা জিনিস তোমাকে ডিটেইলসে শিখতে হবে। এটাকে বলা হয় প্রিপজিশনের বাংলা ব্যবহার এবং সাধারণ ব্যবহার, বাংলা মিনিং সহ সাধারণ ব্যবহার। সো প্রিপজিশনের বাংলা মিনিং এটা আমি ক্লাসে মুখস্থ করাই দিব একটু পরে, শুধু ক্লাসে শেষ পর্যন্ত থাকো। এরপরে যেটা আসতেছে প্রিপজিশন উইথ পিকচার্স, ছবির সাহায্যে কিভাবে প্রিপজিশনের ব্যবহার মনে রাখা যায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি এখনই দেখাই দিব। ক্লাসে যারা থাকবে ইনশাআল্লাহ ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যাবে। যারা ক্লাসটা শেয়ার করো না এখনই বন্ধুদের সাথে শেয়ার আর মেনশন করে দাও। সো প্রিপজিশন ছবির সাহায্যে, এটা বেটার মনে রাখতে খুবই খুবই হেল্প করবে তোমাদেরকে মনে রাখতে। এরপর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশনে যে জায়গাটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি? সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। যেমন অ্যাবাইড বাই মানে মেনে চলা, অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী, প্রাউড অফ মানে গর্বিত, এই যে একটা এসেনশিয়াল ফর মানে প্রয়োজনীয়, হার্মফুল টু মানে ক্ষতিকারক। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অর্থাৎ একটা নির্দিষ্ট শব্দের সাথে একটা নির্দিষ্ট প্রিপজিশন বসে। অ্যাওয়্যার অফ মানে সচেতন, তো অ্যাওয়্যার অফ, অ্যাবাইড বাই, অ্যাটেন্টিভ টু, কেয়ারফুল, সব আমরা প্রত্যেকটা শব্দের পরে যে প্রিপজিশন নির্দিষ্ট করে ব্যবহার, এইম অ্যাট মানে লক্ষ্য, হ্যাঁ। সো এইগুলা এসেনশিয়াল ফর, নেসেসারি ফর, ইনএভিটেবল ফর। সো প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমাদেরকে জানতে হবে। কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে দেবো ক্লাসের মধ্যে। এবং সর্বশেষ হচ্ছে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস বা বিগত বছরের প্রশ্ন। অ্যাডমিশনের হলে অ্যাডমিশনের বিগত বছর, একাডেমিক হলে একাডেমিকের মানে বিগত বছরের কোয়েশ্চেন আমাদেরকে সলভ করতে হবে। তো তোমরা যারা প্রিপজিশনে এখানে দুর্বল কে আছো বলো তো, ক্লাসটা মেনশন করে দাও যারা বন্ধুদেরকে মেনশন করে। প্রিপজিশনে যারা দুর্বল আছে এই 4টা জিনিস: 1 প্রিপজিশন বাংলা মিনিং সহ মুখস্থ এবং সাধারণ ব্যবহার জানা, 2 নম্বরে পিকচারের সাথে প্রিপজিশন মনে রাখা, 3 নম্বরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বোঝার কিছু নাই, ডাইরেক্ট মুখস্থ করতে হয়। আর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস বা বিগত বছরের প্রশ্ন সমাধান করা, সবগুলা পেয়ে যাবো আমাদের আজকের ক্লাসে। তো প্রথম কথা, প্রিপজিশন বাই দ্য ওয়ে আমাদের এইচএসসি 2027 এর ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 10 নভেম্বর থেকে। কোর্স ফি 2500 টাকা, এই মুহূর্তে 1550 টাকায় ভর্তি চলতেছে। এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা যারা 27 এর আছে আজই যুক্ত হতে পারো। আর এইচএসসি 26 এর নতুন ব্যাচ শুরু হবে 1 ডিসেম্বর থেকে, 1 ডিসেম্বর থেকে। আচ্ছা, এরপরে ক্লাসের পড়া, ক্লাসেই মুখস্থ আমাদের প্রত্যেকটা ব্যাচে। সো এখন আসো প্রিপজিশন জানতে গেলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিপজিশন কারা এবং তাদের বাংলা মিনিং কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। ধরো একটা অন্ধ লোক বা একজন ব্যক্তি যে চোখে দেখতে পারে না, তাকে কি রং চেনানো যায় বলো তো? অন্ধ ব্যক্তিকে কি তুমি রং চেনাইতে পারবা? পারবা না। সেম ভাবে
একজন ব্যক্তি প্রিপজিশন শিখতে চায়, কিন্তু প্রিপজিশন কারা আর প্রিপজিশনের বাংলা মিনিং কি সেটাই সে জানে না, তো তারা কি প্রিপজিশন শেখাইতে পারবা না। এখানে প্রিপজিশনে বেস্ট করতে গেলে, ফুল মার্কস বা হাইয়েস্ট মার্কস পেতে গেলে সবার আগে আমাদেরকে যেটা করতে হবে, প্রিপজিশন জানতে হবে কোনগুলা প্রিপজিশন এবং এদের বাংলা মিনিংটা কি। সবাই ক্লাসে মনোযোগ দাও। মাহিন ইসলাম হাত তুলছে, মাহফুজ হাত তুলছে। ভাই আমি ইংরেজিতে খারাপ করেছি, এখন বোর্ড চ্যালেঞ্জ করব কি, এই কথা বললা ভাইটা আছে কি? আচ্ছা জাকারিয়া, আচ্ছা এখন কি ক্লাস করাবেন? এখন আমরা পড়বো প্রিপজিশন। দেখো সবাই যারা বন্ধুদেরকে মেনশন করো না, একটু মেনশন করে ফেলো। এদিকে খেয়াল করো, 26-এর জন্য রিভিশন বা জানলে ভালো হতো। আয়েশা ইসলাম ডিসেম্বর 1 তারিখ থেকে, ডিসেম্বর 1। ওকে, এখন দেখো আমরা যদি এখানে খেয়াল করি, টু মানে কি? টু মানে প্রতি বা দিকে। অফ মানে কি? অফ মানে এর। অ্যাট মানে প্রতি, কোন একটা জিনিস বা কোন একটা দিককে নির্দেশ করে। উইথ মানে সাথে। ফর মানে জন্য। ইনটু মানে মধ্যে। অ্যাবাউট মানে কোনো কিছু সম্বন্ধে। অ্যাজ মানে যেমন বা হিসেবে। বিটুইন দুয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে। টুয়ার্ড মানে কি? টুয়ার্ড মানে দিকে। তো এই যে প্রিপজিশন গুলা, এর সব যে তোমার অজানা তা কিন্তু না। এর মধ্যে থেকে কিছু আছে যা তুমি অলরেডি জানো, কিছু আছে এর মধ্যে যা তুমি অলরেডি জানো। সব যে তোমার অজানা তা কিন্তু না। যেগুলো জানো না ওগুলোতে বেশি ফোকাস করো। ফ্রম মানে হতে। বিফোর মানে পূর্বে বা আগে। আফটার মানে পরে। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। এগেইনস্ট মানে বিরুদ্ধে। অ্যারাউন্ড মানে চারপাশে। অ্যাক্রস মানে ব্যাপিয়া। উইদিন মানে মধ্যে। অ্যামং মানে সবার মধ্যে বোঝাতে। আর বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে বোঝাতে। এই অ্যামং আর বিটুইন থেকে ডিউতে কোশ্চেন মাস্ট থাকে। এই বিটুইন আর অ্যামং এই দুটার মধ্যে থেকে কোনো কিছু যখন দুইজন ব্যক্তির মধ্যে ঘটে বা দুইয়ের মধ্যে ঘটে, সেখানে বসে প্রিপজিশন বিটুইন। আর যখন অনেকের মধ্যে, দুই এর বেশি, তিন বা তার চেয়ে বেশি মানুষের মধ্যে ঘটে, তখন সেখানে বসে অ্যামং। তো এরপরে বিসাইড মানে পাশে। টুয়ার্ড মানে দিকে। দেখো সিন্স মানে হতে বা থেকে। সো এই অ্যামং বিটুইন এর পরে আসতেছে সিন্স মানে হতে বা থেকে। এরপরে থ্রু মানে মধ্য দিয়ে। এটা একটা আনকমন প্রিপজিশন, অনেক মানুষ ভুলে যায়, কিন্তু পরীক্ষাতে এটা আসে। থ্রু মানে কি? থ্রু মানে মধ্য দিয়ে। দেখো প্রিপজিশন জানতে গেলে তোমাকে এই প্রিপজিশন গুলা ভালো করে আয়ত্তে থাকতে হবে। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও নাই, এখনই দিয়ে ফেলতে পারো। ওকে, দেখো সো কোন পর্যন্ত আমরা এসেছি যে থ্রু। থ্রু এটা কি? থ্রু মানে মধ্য দিয়ে। এই সেম আরেকটা শব্দ আছে যেটাকে তোমরা ভুলে থ্রু বলো অনেকে, এটা হচ্ছে দো। কি? দো। THOUGH, দো বা অলদো। দো অলদো মানে কি? দো বা অলদো মানে যদিও। ঠিক আছে, তো দো আলাদা একটা শব্দ, থ্রু আলাদা একটা শব্দ। থ্রু একটা প্রিপজিশন মানে মধ্য দিয়ে। আর দো অলদো ক্লোজ মার্কার, এর মানে যদিও। যদিও। এরপরে কি? ওভার মানে উপরে। আপন মানে উপর। ইন মানে মধ্যে। বিলো মানে নিচে। বাই মানে পাশে। আবার বাই মানে দ্বারা। আন্ডার মানে নিচে বা অধীনে। আপন মানে কি? আপন মানে উপর। বিসাইড মানে পাশে। অন মানেও উপর। এখন এই যে চার্টটা, এটা তোমাদের প্রত্যেকের প্রিপজিশন শেখার একেবারে বেস বা ফাউন্ডেশন। তো তোমাদের কাজ যেটা, সেটা হচ্ছে এটা পুরোপুরি খাতায় হোমওয়ার্ক করবা, মুখস্থ করে না দেখে। এই চার্টটা যারা কমপ্লিট করতে পারবা, প্রিপজিশনের দিক থেকে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। এটা না দেখে লিখবা। প্রথমে মুখস্থ করবা, মুখস্থ করে বাংলা মিনিং সহ না দেখে এটা লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 আর 10 20 আর 30টা আছে। তো তুমি মুখস্থ করে এই 30টার মধ্যে কয়টা তুমি না দেখে লিখতে পারো বাংলা সহ, এটা প্রত্যেকের জন্য হোমওয়ার্ক থাকলো। তাহলে হোমওয়ার্কটা কি? এই ছকটা মুখস্থ করে তুমি কতগুলা লিখতে পারো না দেখে। 30টা তুমি মুখস্থ করবা বাংলা মিনিং সহ, এরপর বাংলা মিনিং সহ লিখবা। 30টার মধ্যে কতগুলা তুমি লিখতে পারো, এটাই হচ্ছে তোমার চ্যালেঞ্জ। এটাই হচ্ছে তোমার চ্যালেঞ্জ। ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ক্লাসগুলো সিরিয়ালি রিপোস্ট করেন। ফারিয়া ফারু, ওকে করে দিব আমি। ভাই আমাদের কি ভুলে গেছেন? মাই শাফরিন, না ভুলি নাই। নুসাইব ইসলাম জান্নাতে, আল সাদিক, রিদ ভাই। ওভারের পরিবর্তে আফটার কখন হয়? ওভার কখন হয়? অন কখন হয়? ওভার মানে উপরে, অন মানে উপরে, আর আফটার মানে পরে। আমি সবগুলোর ব্যবহার এখনই দেখাবো, সবাই একটু খেয়াল করো। সিফাত হোসেন সহ সবাই জয়েন করেছে। ওকে ভাই, এটা করলে কি অ্যাডমিশনের জন্য আলাদা করা লাগবে? না, প্রিপজিশন অ্যাডমিশনের জন্য যে প্রিপজিশন, একাডেমিকের জন্য সেম প্রিপজিশন। অ্যাডমিশনের জন্য এটাই লাগে, একাডেমিকের জন্য এটা লাগে। অ্যাডমিশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে যা, একাডেমিকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তা। সো প্রিপজিশন অ্যাকচুয়ালি প্রিপজিশন, এখানে কোনো পরিবর্তন নাই। ওকে, সো এই হোমওয়ার্ক 30টা একদম মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ। ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে যাই। এখন এইচএসসির
ব্যাচের 27-26 ব্যাচে ভর্তি চলছে, কিন্তু যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছে আমাদের অ্যাডমিশনের কোর্স ফি 2000 টাকা, কিন্তু এখন 1250 টাকায় ভর্তি চলতেছে। যারা আমাদের অ্যাডমিশন স্টুডেন্ট আছো, যারা অ্যাডমিশনের ইংলিশ নিয়ে খুবই হতভম্ব, খুবই একটা জটিল পরিস্থিতির মধ্যে আছো, যাদের প্রিপারেশনটা কমপ্লেক্স মনে হচ্ছে, তারা যুক্ত হতে পারো আমার অ্যাডমিশন ব্যাচে। এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আবার হোয়াটসঅ্যাপে কল দিয়ে বা সরাসরি ফোনে এই নাম্বারে কল করে ভর্তি হতে পারো। অ্যাডমিশনের ইংলিশে দুর্দান্ত ক্লাস চলতেছে প্রতিদিন সন্ধ্যা 7:30টায়, প্রতি শনি, সোম, বুধ, শুক্র 4 দিন। করছি 1250 টাকা। আবার ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারবা। এখন আসো, প্রিপজিশন মূলত 3টা ক্ষেত্রে ব্যবহৃত হয়। 1, কোন লোকেশন বোঝাইতে, স্থান বোঝাইতে। 2, কোন সময় বোঝাইতে। আর 3 হচ্ছে মুভমেন্ট, দিক বা গতি, বা তুমি কোন দিকে যাচ্ছ সেটা বুঝাই দিয়ে। এখন সময়ের ক্ষেত্রে যে প্রিপজিশন, এটা দিয়ে আমরা আগে শুরু করব, কারণ এটা অনেকের কনফিউশন প্রিপজিশন এই জায়গাটা থেকে। তো প্রথম কথা, এটা একটা পিরামিড, দেখতে পারতেছো সবাই? এই পিরামিডটা কি সবাই দেখতে পারতেছো তোমরা? তো এই পিরামিডটা 3টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? 3টা। সবচেয়ে ছোট অংশ কোনটা? এই অরেঞ্জ কালারের, বা তোমাদের ক্যামেরায় হলুদ কালার মনে হইতে পারে। তো এই হলুদটা হচ্ছে সবচেয়ে ছোট অংশ। এর চেয়ে বড় কি বলতো? এই লাল অংশটা। আর লালের চেয়ে বড়, সবচেয়ে বড় অংশ কি বলতো? এই নীল অংশটা। সবচেয়ে বড় অংশ কোনটা? সবচেয়ে বড় অংশ এই নীল অংশটা। তাহলে অ্যাট, অন এবং ইন। অ্যাট, অন এবং কি? ইন, তাই না? এখন ভাই এই অ্যাট, অন, ইন দ্বারা আসলে কি বোঝায়? তো সময়কে 3 ভাগে ভাগ করব আমরা। একটা হচ্ছে সবচেয়ে ছোট সময়, একটা হচ্ছে সবচেয়ে ছোট সময়, যেমন ঘন্টা। এখন তোমরা বলতে পারবে সেকেন্ড বা মিনিট তো সবচেয়ে ছোট সময়, ওইটাকে আমরা আসবো, ওইটা আমরা আসবো, বাট এটা আগে বুঝো, তারপর ওইটাও বুঝবা। ডোন্ট ওয়ারি, আমি আসি A to Z ক্লিয়ার করে দিব। তো যখন কোন ঘন্টা বোঝায়, সময়কে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ঘন্টা হিসেবে। এবার ঘন্টার চেয়ে বড় কে? 24 ঘন্টা মিলে কি, 12 ঘন্টা মিলে কি একটা দিন হয়। সো ঘন্টার চেয়ে বড় হচ্ছে দিন। আবার তারিখ, একটা তারিখও কি বোঝায়? তারিখও ওই দিনটাকে বোঝায়। সো দিন বা তারিখ হচ্ছে ঘন্টার চেয়ে বড়। এরপরে কি? দিন, 7 দিন মিলে কি হয়? 1 সপ্তাহ। 30 দিনে কি হয়? 1 মাস। তারপরে 365 দিনে কি হয়? একটা বছর। এরপরে দিন, দিনের চেয়ে বড় যা আছে, বছর, দশক, শতক, সেঞ্চুরি, যা আছে, যুগ, যা আছে সব কি? ইন। তো আমি জিনিসটা পানির মতো সহজে বুঝাবো, জাস্ট এখন তোমরা একটু খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করো। আজকে থেকে এম পিএম দিয়ে, কি দিয়ে? এম বা পিএম দিয়ে যত শব্দ তোমরা পাবা সবই অ্যাট, এম অথবা পিএম ব্যবহার করে। একটু খেয়াল করো সবাই। তাহলে যদি থাকে যে 9 AM, তাহলে এর আগে প্রিপজিশন কি বসবে বলো তো? অ্যাট 9 AM। যদি থাকে 9 PM, তাহলে কি হবে বলো তো? অ্যাট 9 PM। কি হবে? অ্যাট 9 PM। তাহলে অ্যাট 9 AM, অ্যাট 9 PM। আচ্ছা, এখন AM PM যদি থাকে 7 AM, তাহলে কি? অ্যাট 7 AM, কারণ এটা সবচেয়ে ছোট সময়, ঘন্টাকে বোঝায়। এই AM PM কি? ঘন্টা বা ঘটিকা বোঝায়। ঘন্টা বা ঘটিকা, অ্যান্টি মেরিডিয়াম আর পোস্ট মেরিডিয়াম। এরপর যদি থাকে 9 PM, হ্যাঁ 10 PM, 10 AM, 6 AM, 6 PM, যত যা কিছু আছে ঘন্টা দিয়ে সবই কি? সবই অ্যাট। এম পিএম দিয়ে কোনো সময় বোঝালে সেটা অ্যাট। আবার ও ক্লক দিয়েও যদি কোনো সময় বোঝায়, যেমন 7 o'clock, এরকম তোমরা পাও না? ও ক্লক, 7 o'clock, এই ও মানে অফ বোঝায়। এই ও মানে কি বোঝায়? এই ও মানে অফ বোঝায়, মানে 7 অফ দ্য ক্লক। 7 অফ দ্য 9 o'clock মানে 9 অফ দ্য ক্লক, মানে ঘড়ির কাঁটা এখন 9টা বা 7টা বাজে, এরকম আর কি। সো ও ক্লক অথবা এম পিএম, অথবা কি এএম বা পিএম দিয়ে যদি কোনো সময় বোঝায়, ও ক্লক অথবা এএম বা পিএম দিয়ে যদি কোনো সময় বোঝায়, সেখানে কি বসে? সেখানে সেটা ঘন্টা বোঝায় এবং সেখানে অ্যাট হয়। ওকে, সো এএম পিএম নোট নিও। এবার আসো ঘন্টার ক্ষেত্রে, তাহলে কি আজীবন অ্যাট। তো 5 PM, 7 AM, 9 AM, 9 PM সব অ্যাট, আওয়ার্স বুঝাইলে। এবার ঘন্টার চেয়ে বড় কি? ঘন্টার চেয়ে বড় 24 ঘন্টায় কি একটা দিন, যেটার মধ্যে রাতও আছে যদিও। তো এখন দিন আসো, যে কোনো দিন, কি? যে কোনো দিন অথবা যে কোনো তারিখ। তারিখ মানে কি? ধরো আমি যদি বলি যে 12 জানুয়ারি, এখন এটা একটা কি? এটা একটা দিন। আমি যদি বলি 16th ডিসেম্বর, হ্যাঁ 16ই ডিসেম্বর, এটা একটা কি? এটা একটা দিন। তো সকল তারিখই দিন, সকল তারিখই কি? দিন। ভাইয়া ক্লাস কি ডাবি পরীক্ষা আগ পর্যন্ত নেবেন? অবভিয়াসলি আমার অ্যাডমিশন ব্যাচের ক্লাস যেটা করছি 1250 টাকা, অ্যাডমিশন ব্যাচের ক্লাস
অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আগ পর্যন্ত চলবে, পরীক্ষার আগ পর্যন্ত চলবে অনায়াসে। আর 26-27 নতুন ব্যাচ আসতেছে, 27 নতুন ব্যাচের ক্লাস শুরু 10 নভেম্বর থেকে। যারা 27 স্টুডেন্ট আছে আজই যুক্ত হয়ে যাও। ওকে, এরপর দিন বা তারিখের আগে কি বসে? দিন বা তারিখের আগে 1। এখন দিন বলতে কি বোঝায়? 7 দিনের নাম, যে কোনো দিন। ফ্রাইডে, তাহলে ফ্রাইডের আগে কি বসবে বলো তো? 1 ফ্রাইডে। স্যাটারডে, তাহলে 1 স্যাটারডে। সানডে, তাহলে 1 সানডে। মানডে, তাহলে 1 মানডে। সমস্ত দিনের নামের আগে 1 কি বসবে বলো? ক্লাসটা যারা শেয়ার করে একটু শেয়ার করে ফেলো বন্ধুদেরকে, যারা লাইক বাটনে ক্লিক করে লাইক বাটনে ক্লিক করে ফেলো। 7 দিনের নামের আগে কি 1। এইবার একটা তারিখ বললো আমাকে, যে কোনো একটা তারিখ, মনে করো 12th জানুয়ারি। দেখো 12th জানুয়ারি 2025। তাহলে এটা একটা কি? একটা তারিখ। তাহলে তারিখের আগে কি বসে? 1 কি বসে? তারিখের আগে 1 বসে। এবার 26th মার্চ, হ্যাঁ দেখো 26শে মার্চ, তাহলে 26th মার্চ, 26শে মার্চ। এটা একটা কি? তারিখ। তারিখ মানে কি বোঝায়? দিন বোঝায়। তারিখ মানে কি বোঝায়? দিন বোঝায়। সমস্ত দিনের ক্ষেত্রে, সমস্ত তারিখের ক্ষেত্রে 1 বসে। প্রিপোজিশন কি বসে? প্রিপোজিশন 1 বসে। তাহলে সবচেয়ে ছোট সময় ছিল ঘন্টা, ঘন্টার ক্ষেত্রে 8। ঘন্টার চেয়ে বড় কে? 12 ঘন্টা 24 ঘন্টা মিলে কি হয়? দিন হয়। দিনের ক্ষেত্রে কি? 1। আবার যে কোনো তারিখ, তারিখও কি? একটা তুমি যে কোনো একটা র্যান্ডম তারিখ বলো। তো তুমি বললা যে ভাইয়া, অনেকে দুষ্টু মন চিন্তা করে যে ভাইয়া 14ই ফেব্রুয়ারি। তো 14ই ফেব্রুয়ারি কি? 14ই ফেব্রুয়ারি একটা তারিখ। তারিখ মানে কি? এটা একটা দিন। সো দিন হলেই সেখানে প্রিপোজিশন 1। এইবার আসো, দুষ্টু মনের চিন্তা রেখে সমস্ত দিনের চেয়ে বড় যা কিছু আছে, সমস্ত কিছু দিনের চেয়ে বড় যা কিছু আছে, ঠিক আছে, সেটা কি? দেখো তো, দেখো দিনের চেয়ে বড় কি? এখন 7 দিন মিলে কি হয়? সপ্তাহ। তাহলে দিনের চেয়ে বড় যা আছে সবচেয়ে বড় সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় ইন। সব থেকে বড় সময়ের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? ইন ব্যবহৃত হয়। দিনের চেয়ে বড় কি? 7 দিনে 1 সপ্তাহ, তাহলে সপ্তাহ, তার ক্ষেত্রে কি বসবে? ইন বসবে। আচ্ছা, এবার 30 দিনে কি হয়? 1 মাস, মাসের ক্ষেত্রে ইন বসবে। আচ্ছা, এবার যে কোনো মাসের নামও যদি হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সমস্ত মাসের নামে রাখো ইন। ইন জানুয়ারি, in February, in March, in April, in June, in July, in August, in September, in November, in December, সমস্ত মাসের নামের আগেও ইন। এবার 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর, ইয়ার্স। মাঝে মাঝে আমার কাছে মনে হয় 365 দিনে বছর, এই 65 মনে থাকে না, মাঝে মাঝে বলে ফেলি 364 দিনে বছর। ওকে, তো ইয়ার্স, ইয়ার্স এর ক্ষেত্রে কি ইন হয়। এরপরে ডিকেডস, ডিকেডস দশক, 10 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল। এ ডিকেড মিন্স কত বছর? 8 ইয়ার্স, 10 ইয়ার্স, 12 ইয়ার্স, 15 ইয়ার্স। 1 দশক মানে কত বছর? 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, কত বলো তো? 1 দশক সমান কত বছর? 10 ইয়ার্স। এ ডিকেড মিন্স 10 ইয়ার্স। আচ্ছা, সেঞ্চুরিজ মানে 100 বছর। বল না ক্রিকেটে সেঞ্চুরি করে, 100 রানে সেঞ্চুরি হয়। তো সেঞ্চুরির ক্ষেত্রে কি হবে? ইন হবে, কারণ এরা সব বড় সময়। সপ্তাহ, মাস, বছর, দশক, শতক সবই কি? সবই বড় সময়। কার চেয়ে বড়? ঘন্টার চেয়ে বড়, দিনের চেয়ে বড়। কার চেয়ে বড়? এরা ঘন্টার চেয়ে বড়, এরা দিনের চেয়ে বড়। তাই সপ্তাহ, মাস, বছরের ক্ষেত্রে সবসময় প্রিপোজিশন ইন। এই জিনিসটা পর্যন্ত কে কে ক্লিয়ার? এইটুকু পর্যন্ত কে কে ক্লিয়ারলি বুঝতে পেরেছো? এই ক্লাসের পিডিএফ প্রত্যেকে পেইড ব্যাচে পেয়ে যাবা। প্রাইভেট ব্যাচে কি আবার নতুন করে শুরু হবে? ভাইয়া হ্যাঁ, প্রাইভেট ব্যাচ আবার নতুন করে শুরু হবে। 27-এর নতুন ব্যাচ শুরু হচ্ছে 10 তারিখ থেকে, 10 নভেম্বর। কোর্স ফি 1950 টাকা। আর 26-এরটা 1 ডিসেম্বর থেকে শুরু হবে। আর অ্যাডমিশনের ব্যাচ অলরেডি ভর্তি চলছে, ঠিক আছে। সো এখন আমরা একটু যদি খেয়াল করি যে তাহলে উইকস, মান্থস, ইয়ার, ডিকেড, সেঞ্চুরিজ। তো ইন, তাহলে ইন এ উইক, ইন 2 উইকস, ইন 5 উইকস। মান্থের নাম সমস্ত মাসের ক্ষেত্রে ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ। বছরের ক্ষেত্রে, আচ্ছা বছরের ক্ষেত্রে এটা তোমাদের আর বলা লাগে না, এটা তোমরা জানো। সবচেয়ে বেশি আমরা কোন সালটা পাই বলো তো? 1971। তো এটার আগে কোনোদিন 1 বা অ্যাড দেখছো না? আজীবনী প্রিপোজিশন কি বসে বলো তো? ইন 1971, 1971, তাই না? সালের ক্ষেত্রে সবসময় আমরা কি পাই? সালের ক্ষেত্রে আজীবনী আমরা ইন পাই। তো এটা হচ্ছে কেন ইন পাই আমরা বুঝছো? এটা ঘন্টার চেয়ে বড়, এরা দিনের চেয়ে বড়। তো দিন এবং ঘন্টার চেয়ে বড়। দিনের ক্ষেত্রে কি বসে? 1, ঘন্টার ক্ষেত্রে বসে 8। আর বছর, মাস, সপ্তাহ, দশক, শতক, সমস্ত 100 বছর, 500 বছর সবই ইন। বড় সময়ের ক্ষেত্রে ইন। তো এখন এই পিরামিডটা ক্লিয়ার। সবচেয়ে ছোট সময়ের ক্ষেত্রে কি বসে? 8 বসে ঘন্টার ক্ষেত্রে। এবার ঘন্টার চেয়ে বড় কে? দিন।
দিনের ক্ষেত্রে কি বসে 1। এবার দিনের চেয়ে বড় কি সপ্তাহ, মাস, বছর, দশক, শতক, সেই ক্ষেত্রে কি বসে ইন বসে। তাহলে অ্যাট অন ইন, অ্যাট অন ইন অপেক্ষাকৃত ছোট সময়ের ক্ষেত্রে অ্যাট, তার চেয়ে বড় অন, তার চেয়ে বড় ইন। ওকে, সো এবার আমি পরবর্তী অংশে যাব। সবাই নোট নিও। রিভিশন ব্যাচ শুরু হবে কবে? রিভিশন ব্যাচ শুরু হবে আমার, আচ্ছা এইচএসসি 26-এর তোমাদের কি পরীক্ষার কোনো কথা বলছে যে জুলাইতে বা জুনে কখনো কিছু বলছে? পরীক্ষা কবে হবে এটা নিয়ে কি কিছু বলছে? যারা 27 ব্যাচে ভর্তি হতে চায় এই দুটো আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার। 10 নভেম্বর থেকে ক্লাস শুরু। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং, মেমোরাইজিং পার্ট A to Z সব প্যাসেজ সব কিছু কমপ্লিট। তো ক্লাসে পড়া, ক্লাসে মুখস্থ। 27-এর ক্লাস শুরু 10 নভেম্বর থেকে। যারা ভর্তি হতে চাও কোর্স ফি 2500 টাকা, এখন 1550 টাকায় ভর্তি চলতেছে। এই দুটো নম্বরে কল দিয়ে আজই ভর্তি হয়ে যাও। আর 26-এরটা আসতেছে। এখন আমরা প্রিপজিশনের সাহায্যে মানে চিত্রের সাহায্যে প্রিপজিশন শিখব। প্রিপজিশনের সাহায্যে চিত্র শিখবো না, চিত্রের সাহায্যে প্রিপজিশন শিখবো। ঠিক আছে? জি ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। ভাই আমার নাম নেন প্লিজ। ইয়াসির আরাফাত সাইম, তোমার নাম নিয়ে নিয়েছি সাইম। ইয়াসির আরাফাত সাইম সহ যারা ক্লাসে আছো প্রত্যেকে খেয়াল করো। ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ। বাকিদের কি অবস্থা? ওকে, দেখো সো ফারহানা খান আক্তার কে ভাই? আগের পিডিএফ ক্লাসগুলো করা যাচ্ছে না, কেন করা যাচ্ছে না আমি দেখতেছি। 26-এর নিউ ব্যাচে কি বেসিক টু অ্যাডভান্স? শোনো, আমাদের 26 নিয়ে আরো 2টা ব্যাচ আসবে। একটা আছে সামনে স্পেশাল ব্যাচ, তারপরে ফেব্রুয়ারি বা মার্চে আসবে ফাইনাল রিভিশন ব্যাচ। বুঝতে পারছো? ব্যাচ প্রিপারেশন নোট করা আছে, এখন কি আবার নতুন করে নোট করব? না, করা থাকলে করার দরকার নেই। ঠিক আছে, দেখো আমরা সবাই তাহলে সামনের দিকে আগাই। ওকে, ক্লাসটা যারা বন্ধুদেরকে মেনশন দেওয়া নাই শেয়ার করো, একটু করে ফেলো। লাইক বাটনে ক্লাস ক্লিক করো, যারা ক্লিকটা করে ফেলো। ওকে, এবার যে পার্টটা দেখাবো প্রিপজিশনটা খুব ইম্পর্টেন্ট। প্রিপজিশনের এখন যে পার্টটা দেখাবো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে বাচ্চারা, সবাইকে একটু খেয়াল করতে হবে। ঠিক আছে? ক্লিয়ারলি বুঝলে বহুত ফায়দা আছে, অনেক ফায়দা আছে যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো। চিত্রের সাহায্যে প্রিপজিশন, খুব কম মানুষই তোমাকে এত গুছালো ভাবে প্রিপজিশন শেখাইতে পারবে। ঠিক আছে, সবাই একটু খেয়াল করো। দেখো এই যে ছবিগুলোতে একটা বক্স দেখা যায়, কি দেখা যায়? একটা বক্স। আর এই বক্সের ভেতরে কি দেখা যায়, বা উপরে নিচে আশেপাশে কি দেখা যায়? একটা বল। তাহলে একটা বক্স আর একটা বলের সাহায্যে আমরা প্রিপজিশন শিখবো। একটা বক্স এবং একটা বলের সাহায্যে, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট প্রিপজিশনে। তোমার একাডেমিক আসুক, অ্যাডমিশন আসুক, ভর্তি পরীক্ষা, সব সময় প্রিপজিশনের কোশ্চেনটা যেখান থেকেই হোক না কেন, এই চার্ট ক্লিয়ার থাকলে তার কাছে প্রিপজিশন পানির মতো সহজ। তো এই বক্সটা মনে করো তোমার ক্লাসরুম। এই বক্সটা কি? মনে করো এটা তোমার ক্লাসরুম, বা এটা তোমার বাসার রুম, বা এটা তোমাদের এলাকার মসজিদ, যে কোনো কিছু তুমি চিন্তা করতে পারো। তো এই বক্সটা যদি ক্লাসরুম হয় আর এই বলটা যদি তুমি হও, এই বক্সটা মনে করো তোমার ক্লাসরুম আর এই বলটা হচ্ছে তুমি। তো এখন তুমি কি ক্লাসরুমের ভেতরে আছো, এখন তুমি ক্লাসরুমের ভেতরে আছো। তো এখন এটাকে প্রিপজিশনে বলা হয় ইউ আর ইন দ্য ক্লাসরুম। ইউ আর ইন দ্য ক্লাসরুম। কি ক্লাসরুম? ইন, কারণ তুমি এটার ভিতরে আছো। কোথায় আছো? এটার ভিতরে। তো তুমি এই বক্সের ভিতরে যদি বলটা থাকে তাহলে দ্য বল ইজ ইন দ্য বক্স, বক্সের ভেতরে আছে। তো তুমি যদি ক্লাসরুমের ভেতরে থাকো তাহলে ইউ আর ইন দ্য ক্লাসরুম। তুমি যদি মস্ক বা মসজিদের ভেতরে থাকো তাহলে ইউ আর ইন দ্য মস্ক। ইউ আর ইন দ্য মস্ক। ঠিক আছে? তুমি যদি স্টুডিওর ভিতরে থাকো তাহলে ইউ আর ইন দ্য স্টুডিও। তুমি কোনো কিছুর ভেতরে অবস্থান বোঝাতে তাহলে কি ব্যবহৃত হয়? সেখানে ব্যবহৃত হয় ইন। কি বসে? ইন বসে। এইবার যে জিনিসটা আমি বলবো সেটা একটু প্রত্যেককে তোমাদেরকে খেয়াল করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা মানুষকে একটু খেয়াল করতে হবে। দেখো এদিকে মনে করো এটা একটা টেবিল, সাপোজ সে যে এটা একটা টেবিল। তো এটার উপর আমি আমার মোবাইলটা রেখেছি। এখন টেবিলের উপর আমরা যখন মোবাইলটা রাখি বা টেবিলের উপর যখন আমরা বইটা রাখি, তো বইটা বা মোবাইলটা টেবিলটাকে স্পর্শ করে থাকে। আমি এই ফোনটা যদি এখানে রাখি টেবিলের উপরে, তাহলে এই ফোনটা টেবিলটাকে ছুঁয়ে থাকে বা স্পর্শ করে থাকে।
এই বইটা যদি আমি টেবিলের উপর রাখি, বইটা টেবিলটাকে স্পর্শ করে রাখে। তো এই ক্ষেত্রে যখন একটা জিনিস আরেকটা জিনিসের উপরে আছে এবং সেটা স্পর্শ করে আছে, ছুঁয়ে আছে, তাকে বলা হয় প্রিপোজিশন ওয়ান। যেমন বলটা আছে বক্সটার উপরে, কিন্তু কিভাবে আছে? একটা আরেকটাকে স্পর্শ করে আছে। কিভাবে আছে? একটা আরেকটাকে স্পর্শ করে আছে। তো স্পর্শ করে থাকা বোঝাতে সেখানে কি বসে? ওয়ান। কি বসে? প্রিপোজিশন ওয়ান বসে, ওয়ান। ওকে, এইবার যদি স্পর্শ করে বা নিচে এবং খুবই কাছাকাছি থাকে এবং যদি নিচে থাকে তাকে বলা হয় আন্ডার। কি বলা হয়? আন্ডার দ্য বক্স। এখন আমি যদি বইটাকে টেবিলের উপর রাখি, মনে করো এই বইটাকে আমি রাখলাম কোথায়? টেবিলের উপর, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল। ঠিক আছে, এরপরে দেখো আন্ডার দ্য বক্স, এরপরে নেক্সট টু দ্য বক্স। কি? দ্য বল ইজ নেক্সট টু। নেক্সট টু মানে ঠিক পাশে। ধরো আমার ঠিক পাশে সে বসেছিল, তাহলে সে স্যাট নেক্সট টু মি। নেক্সট টু মানে একদম আমার ঠিক পাশে, মানে আমার পরবর্তীতে সে বসেছিল, আমার পাশেই সে বসেছিল, এটাকে বলা হয় ইংরেজিতে নেক্সট টু। এইবার যেখান থেকে ডিউতে প্রশ্ন হয় এগেন এন্ড এগেন, এগেন এন্ড এগেন, বারংবার, সেটা হচ্ছে বিটুইন আর অ্যামং। তো এখানে দুইটা বক্সের মাঝখানে একটা বল আছে। কোথায় আছে? দুইটা বক্সের মাঝখানে একটা বল আছে। তো মানে হচ্ছে দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে। কি বোঝাতে? দুইয়ের মধ্যে কোনো কিছু হওয়া বোঝাতে। সেটা দুইটা বক্স হইতে পারে, সেটা দুইটা ব্যক্তি হতে পারে, সেটা দুইটা বস্তু হতে পারে, সেটা দুইটা গাড়ি হতে পারে, হোয়াট এভার, যেটা দুইয়ের মধ্যে ঘটে থাকে। এনিথিং যা দুইয়ের মধ্যে ঘটে থাকে তাকে বলা হয় বিটুইন। তাকে কি বলা হয়? যা কিছু দুইয়ের মধ্যে ঘটে থাকে তাকে বলা হয় বিটুইন। যা কিছু অনেকের মধ্যে ঘটে থাকে, কিসের মধ্যে? যা কিছু অনেকের মধ্যে ঘটে থাকে তাকে বলা হয় অ্যামং। তো দুইয়ের মধ্যে বোঝাতে কি বসে? বিটুইন বসে। দুইয়ের অধিক বোঝাতে কি বসে? দুইয়ের অধিক বোঝাতে অ্যামং বসে। ঠিক আছে, এখানে অনেকগুলা বক্সের মাঝখানে একটা বল আছে। দেখো এখানে অনেকগুলা বক্স আছে, সে অনেকগুলা বক্সের মাঝখানে একটা বল। তো এটাকে অনেকের মধ্যে একটা বা অনেকের মধ্যে কোনো কিছু বোঝাতে অ্যামং বসে। এইটা 5 স্টার। ঠিক আছে, এই দুইটা এখান থেকে ডিউতে প্রশ্ন আসে, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। ওকে, এরপরে দেখো আমরা যদি নেক্সটে আগাই, সেটা হচ্ছে কোনো কিছু, মনে করো তোমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে, তাহলে দেয়ার ইজ এ রোড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। সামনে বোঝাতে কি বোঝাতে? সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ ব্যবহৃত হয়। সামনে বোঝাতে কি ব্যবহৃত হয়? ইন ফ্রন্ট অফ। তাহলে দেয়ার ইজ এ রোড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। আমাদের স্কুলের সামনে একটা মাঠ আছে, তাহলে দেয়ার ইজ এ ফিল্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। আমাদের স্কুলের সামনে একটা মাঠ আছে, এরকম ইন ফ্রন্ট অফ। আর এটাকে অনেকে বিহাইন্ড বলে, বাট এটা সঠিক উচ্চারণ হচ্ছে বাহাইন্ড। বাহাইন্ড, বা বিহাইন্ড না, বাহাইন্ড। তো বাহাইন্ড কি? পিছনে অর্থে। মনে করো আমাদের বাড়ির পিছনে একটা বাগান আছে, তাহলে দেয়ার ইজ এ গার্ডেন বাহাইন্ড আওয়ার হাউস। আচ্ছা, তোমাদের বাড়ির পিছনে একটা পুকুর আছে, তাহলে দেয়ার ইজ এ পন্ড বাহাইন্ড ইওর হাউস। তোমাদের বাড়ির পিছনে, বাহাইন্ড ইওর হাউস, বাড়ির পিছনে দেয়ার ইজ এ পন্ড, একটা পুকুর আছে। তো পিছনে অর্থে কি বসে? বাহাইন্ড। বুঝছো না বুঝো না এই পর্যন্ত? এরপরে দেখো অ্যাবভ, কোনো কিছু উপরে অর্থে। কোনো কিছু কি অর্থে ভাইয়া? কোনো কিছু কোনো একটা জিনিসের উপরে আছে, উপরে অর্থে বোঝাতে সেখানে অ্যাবভ বসে। এখন এটাকে স্পর্শ করে আছে, দেখো তো না। একটা জিনিস যদি এই বলটা যদি এই বক্সটাকে স্পর্শ করে থাকতো, যেমন ভাবে আমি বললাম যে আমি যদি একটা টেবিলের উপর একটা বই রাখি, আমি যদি একটা টেবিলের উপর একটা বই রাখি, তাহলে বইটা টেবিলটাকে স্পর্শ করে থাকে বা ছুঁয়ে থাকে। স্পর্শ করে থাকে বা ছুঁয়ে থাকে, এইটাকে বলা হয় ওয়ান, যদি স্পর্শ করে থাকে। আর স্পর্শ করে না থেকে এরকম ডিস্টেন্সে আছে, অ্যাবভ, মাথার অনেক উপরে আছে, তো এটাকে বলা হয় অ্যাবভ। তোমার মাথার উপরে, মানে তুমি এমন একটা জায়গায় দাঁড়ানো যেখানে উপরে একটা গাছ আছে, তোমার মাথার উপরে সিলিং আছে, ফ্যান আছে। এখন সিলিং কি তোমার মাথা শুয়ে আছে? না। এই বইটা যদি আমি রাখি, বইটা আমার মাথা শুয়ে থাকে, এটাকে বলা হয় ওয়ান। বইটা মাথাকে স্পর্শ করে আছে, এটাকে বলা হয় ওয়ান। কিন্তু যদি স্পর্শ করে না থাকে, এরকম উপরে থাকে, উপরে যেটা মাথাকে শুয়ে নাই, ডিস্টেন্স আছে মাঝখানে, গ্যাপ আছে, তাকে বলা হয় অ্যাবভ। তাকে কি বলা হয়? অ্যাবভ।
ওকে, এইবার স্পর্শ না করে অনেক নিচে আছে, দূরত্ব যদি কম হয়, যেমন আন্ডার আর বিলো, চিত্রটা খেয়াল করো, আন্ডারের ক্ষেত্রে বক্সের একদম কাছাকাছি বলটা আছে, আর বিলোর ক্ষেত্রে দেখো এখানে ডিস্টেন্স আছে, দূরত্ব আছে, ঠিক আছে। সো একটু কম দূরত্ব হলে আন্ডার, বেশি দূরত্ব হলে বিলো। আবার বিলো জাস্ট সরাসরি নিচে অর্থে ব্যবহৃত হয়, তবে আন্ডার আর বিলোর মধ্যে ওরকম কোনো পার্থক্য নাই, জাস্ট একটু ডিস্টেন্সেরই পার্থক্য। এরপরে নিয়ার মানে নিকটে, নিয়ার মানে কি নিকটে, তোমাদের বাড়ি থেকে তোমাদের স্কুল অনেক নিকটে, তাহলে আওয়ার স্কুল বা আওয়ার কলেজ ইজ নিয়ার, হ্যাঁ, আওয়ার কলেজ বা স্কুল ইজ নিয়ার আওয়ার হাউস, আমাদের বাড়ির নিকটেই আমাদের কলেজ বা স্কুল। আচ্ছা, এরপরে ফার ফ্রম মানে অনেক দূর, অনেক দূর, মাই ইউনিভার্সিটি ইজ ফার ফ্রম আওয়ার হাউস, আমার ইউনিভার্সিটি আমাদের বাড়ি থেকে অনেক দূরে। এই যে হচ্ছে বক্সটা, এই যে হচ্ছে বলটা, ডিস্টেন্স বোঝায়, অনেক দূরে, এটাকে ফার ফ্রম বলে। সো এই যে চার্টটা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমি তোমাদেরকে 1 ওভার এবং অ্যাবভের পার্থক্যগুলো দেখাবো, সবাই একটু খেয়াল করো। তো তার আগে এটাকে রিভিশন আরেকবার দিব, তোমরা কি প্রত্যেকে এই চিত্রগুলা বাসায় এঁকে হোমওয়ার্ক করতে পারবা? প্রত্যেকে এই চিত্রগুলো যেভাবে আছে এইভাবে এমপিডিএফটা দিয়ে দেবো পেইড ব্যাচে, এই পিডিএফ গুলো পেয়ে যাওয়া যায়, নাই তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, বা পেইড ব্যাচ যারা ভর্তি হয় না আজই চ্যানেলে যুক্ত হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে। সো এইটা একে একে প্রত্যেককে এটা আঁকতে হবে, প্রত্যেককে এটা আঁকতে হবে, ঠিক আছে, এগুলো অঙ্কন করতে হবে, আঁকতে হবে সবাইকে, ওকে। এরপরে আসো আমরা সামনের দিকে যদি আগাই, দেখো তোমাদেরকে আমি কিছু জিনিস একটু দেখাবো, তারপর পরবর্তী ধাপে যাবো। কিছু নির্দিষ্ট জিনিস আছে টাইমের প্রিপজিশন নিয়ে, হ্যাঁ, তোমাদের অনেকের কনফিউশন থাকে, ভাইয়া নাইটের আগে কি ইন দা নাইট নাকি অ্যাট নাইট নাকি কি বসে। আমি একটু প্রত্যেককে বলে চাই যে ইন অ্যাট ওয়ানের কিছু স্পেসিফিক ব্যবহার, আমি আশা করি যে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তারপর আমি জুম ইন দিই, আরেকটু জুম ইন করি সো দ্যাট তোমাদের দেখতে আরো ক্লিয়ার লাগে। দেখো, যে কোনো সাল ভবিষ্যৎ বাদে, এই যে 2025 সাল, 25 সাল পর্যন্ত সব ইন, সব ইন। ভবিষ্যৎ সালের আগে বাই বসে, বাই 2040, 2040 সালের আগে, 2050 সালের আগে, বাই 2050, এরকম অর্থে ভবিষ্যতের সাল বোঝাতে বাই। কিন্তু 25 সাল পর্যন্ত, আজকের সাল পর্যন্ত ইন। সো ইন 1999, 1999 সালে, ইন 1971, ইন 2008। আচ্ছা, যে কোনো মাসের নামের আগে, সপ্তাহ, মাস, বছর, তিনটার আগে ইন। আমি তোমাদের পিরামিডে পড়ে আসি, তো ইন অক্টোবর, ইন নভেম্বর, ইন ডিসেম্বর। আবার সকালের ক্ষেত্রে অনেকে কনফিউশন থাকে যে অ্যাট দ্য মর্নিং নাকি ইন দ্য মর্নিং নাকি অফ দ্য মর্নিং নাকি অন দ্য মর্নিং, অনেকে কনফিউশনে থাকে। তো অ্যাট দ্য মর্নিং না, মর্নিং এর ক্ষেত্রে আজীবন ইন দ্য মর্নিং ব্যবহৃত হয়। এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়, কিন্তু তারপর অনেকে ভুল করো। ইন দ্য মর্নিং, এরপরে কি ইন দ্য আফটারনুন, বিকাল বেলা। and at the afternoon না, on the afternoon না, in the afternoon, in the afternoon। এরপরে ইভিনিং, সন্ধ্যা, in the evening, কি in the evening, সন্ধ্যাবেলা, in the evening। এরপরে শীতকালে in winter, in winter। এরপরে in summer, গ্রীষ্মকাল, in autumn, শরৎকাল, in spring, বসন্তকাল। এই ঋতুর আগেও সব কি in। এভাবে গুছালো জিনিসগুলো কিন্তু পড়তে হবে ভাই, তুমি এখন বুঝতেছো, বোঝা এক জিনিস আর দীর্ঘমেয়াদী মনে রাখা আরেক জিনিস। এগুলো মনে রাখতে হলে এগুলো বাসায় বসে লিখতে হবে, বাসায় বসে নিজেকে এগুলো গুছায় রাখতে হবে, তারপর পরীক্ষার আগে এগুলো দেখে যেতে হবে। এরপরে ও ক্লক বা এএমপিএম দিয়ে কোনো সময় বুঝালে সেখানে কি বসে, এএমপিএম বা ও ক্লক দিয়ে কি বোঝায়, ঘন্টা বোঝায়, ঘন্টার ক্ষেত্রে কি বসে অ্যাট, তাহলে অ্যাট 5 o'clock। এবার আড়াইটার সময় অ্যাট 2:30। এবার রাতের বেলা অ্যাট নাইট, ইন দা নাইট না, অ্যাট নাইট, অ্যাট নাইট, ভুল করে গেল তোমরা সচরাচর। অ্যাট নুন, দুপুরে, অ্যাট নুন। মিডনাইট, মধ্যরাতে, অ্যাট মিডনাইট, অ্যাট মিডনাইট। সপ্তাহান্তে, অ্যাট দ্য উইকেন্ড, সপ্তাহান্তে। অ্যাট দ্য বিচ, সমুদ্র সৈকতে। অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে। অ্যাট ইয়েস্টার, ওকে। এরপর পূর্বাংশে বা পূর্বে,
22 জুন, যে কোনো তারিখ বা যে কোনো দিন, তার আগে কি বসে? 1 বসে। 1/22 বা 22 জুন, জুন মাসের 22 তারিখ, এটা একটা কি তারিখ, তারিখের ক্ষেত্রে কি বসবে? তারিখের ক্ষেত্রে 1। এরপরে সেপ্টেম্বর 3 একটা তারিখ 1, দিন বা তারিখের ক্ষেত্রে কি 1 বলছি, তো এখানে ওয়েডনেসডে আছে, ওয়েডনেসডে একটা কি দিনের নাম 1। স্যাটারডেজ 1, আমার জন্মদিন, এখন আমার জন্মদিন কি একটা দিন, তাহলে 1 মাই বার্থডে। তোমরা অনেকে বলো ইন মাই বার্থডে, এট মাই বার্থডে, অফ মাই বার্থডে, না, এটা কি 1 মাই বার্থডে। আচ্ছা, এরপরে 1 ক্রিসমাস ডে, ক্রিসমাস ডে তো 1 ক্রিসমাস ডে। এরপরে 1 সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন ডে তে। 1 এ ফ্রস্টি মর্নিং, 1 এ সানি ডে, ঠিক আছে। সো এগুলা কি একদম রেডিমেড, এগুলো আমরা পাই সচরাচর, কিন্তু ভুল করো যারা। এটা প্রত্যেকটা মানুষের, যারা এখানে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই ক্লাসে আছে, এটা প্রত্যেককে লিখতে হবে, ঠিক আছে। এটা প্রত্যেকে কি করবা? সুন্দর করে এটা হোমওয়ার্কটা খাতায় লিখবা। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে সবাই কি বলেছি? আমার কথা ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে আসো আমি সামনের দিকে যাব। দেখো, তুমি মনে করো সিঁড়ি দিয়ে নামতেছ, তাহলে ইউ আর গোয়িং ডাউন দ্য স্টেয়ার। সিঁড়ি দিয়ে যখন তুমি নামো তখন তুমি কি? ইউ আর গোয়িং ডাউন দ্য স্টেয়ার্স। ডাউন দ্য স্টেয়ার্স মানে তুমি নিচে নামতেছ। সিঁড়ি দিয়ে তুমি উপরে যাচ্ছ, তাহলে ইউ আর গোয়িং আপ দ্য স্টেয়ার্স। উপরের দিকে যাচ্ছ, গোয়িং আপ দ্য স্টেয়ার্স। নিচে নামতেছ, তাহলে গোয়িং ডাউন দ্য স্টেয়ার্স। এই বলটা দেখো উপর থেকে পড়তেছে। এইবার তুমি একটা বক্সের মধ্যে একটা বল রাখছিলা, তুমি একটা ক্লাসরুমের মধ্যে ছিলা, এই বলটা যেরকম এই বক্সটার মধ্যে ছিল, তুমি এই রুমের মধ্যে বা এই স্টুডিওর মধ্যে বা এই ক্লাসরুমের মধ্যে ছিলা, কিন্তু এখন তোমাকে বের হতে হবে। তো যখন তুমি বের হচ্ছ, তাহলে ইউ আর গেটিং আউট অফ দ্য ক্লাসরুম বা গোয়িং আউট অফ প্রিপোজিশনটা। তো তুমি মসজিদ থেকে বের হচ্ছ, ইউ আর গোয়িং আউট অফ দ্য মস্ক। তুমি ক্লাসরুম থেকে বের হচ্ছ, ইউ আর গোয়িং আউট অফ দ্য ক্লাসরুম। এইবার বের হওয়াকে যদি আউট অফ বলে, তাহলে ভাই ঢুকতেছি এটাকে কি বলে? এটাকে বলে ইনটু। একটু পার্থক্য আছে, ইন আর ইনটুর মধ্যে পার্থক্য আছে। ইন হচ্ছে তুমি এটার মধ্যে মানে আমি এই রুমের মধ্যে ঢুকে গেছি, ঢুকে পড়েছি, আমি এখন রুমের মধ্যে, এটাকে বলে ইন। আর আমি এখনো ঢুকি নাই, ঢুকতেছি, আমি ঢুকতেছি, এই যে ঢুকতেছি হেঁটে হেঁটে বা দৌড়া, এটাকে বলে ইনটু। এটা কি বলে? এটাকে বলে ইনটু। আর ঢুকে যখন গেছি তখন আই এম ইন দ্য ক্লাসরুম। সো আমি ঢুকতেছি, তাহলে আই এম গোয়িং ইনটু দ্য ক্লাসরুম। আই এম গোয়িং ইনটু দ্য ক্লাসরুম, আমি ক্লাসের মধ্যে ঢুকতেছি। আরেকটা হচ্ছে আমি ক্লাসে ঢুকে গেছি, ঢোকার পর আই এম ইন দ্য ক্লাসরুম, এখন আমি ক্লাসরুমের মধ্যে। তাহলে ঢুকতেছি গতিশীল অবস্থায় যখন আমি ঢুকতেছি তখন আমি ইনটু, ঢুকে গেছি তখন আমি ইন। ওকে, এরপরে তুমি কোনো কিছু কোনো ব্যক্তির দিকে, বস্তুর দিকে, জানালার দিকে ছুঁড়ে মারা, যখন তুমি কোনো কিছু ছুঁড়ে মারো তখন সেটাকে বলা হয় টুওয়ার্ড। ঠিক আছে, এটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় টুওয়ার্ড। ঠিক আছে, টুওয়ার্ড মানে কি? দিকে। টুওয়ার্ড মানে কি? টুওয়ার্ড মানে দিকে, দিকে। ঠিক আছে, ওকে। এরপরে আসো সামনের দিকে আমরা আগাই। অ্যাওয়ে মানে দূরে, দূরে কোনো কিছু মারা। ঠিক আছে, দূরে কোনো কিছু মারা, এটাকে বলে অ্যাওয়ে। পাস্ট দা বক্স অর্থাৎ ঘুরে অপর পাশে যায়, এই পাশ থেকে যায় এই পাশে। পাস্ট এটা প্রিপোজিশন হিসেবে খুব কম ব্যবহৃত হয়। ওভার মানে মাথার উপর দিয়ে কোনো কিছু বা কোনো একটা কিছুর উপর দিয়ে কোনো কিছু চলে যায়। এই অন আর ওভার আর অ্যাবভ, এই তিনটা আমি বোঝাবো। অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে, ওভার মানে উপরে। কিন্তু কোনটা কখন ব্যবহৃত হয়? অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে, ওভার মানে উপরে। কিন্তু কোনটা কখন ব্যবহৃত এটা আমি তোমাদেরকে শেখাবো। এরপরে দেখো অন টু মানে নিচ থেকে এক লাফে উপরে ওঠা। এরপরে অফ মানে নিচে পতিত হওয়া। ফল অফ মানে পতিত হওয়া বা পড়ে যাওয়া। ফল অফ পতিত হওয়া বা পড়ে যাওয়া। অ্যারাউন্ড মানে চারিপাশে। সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে নাকি চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? বলো তো। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান।
পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। অ্যারাউন্ড মানে কি চারিদিকে বা চারপাশে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। এরপরে আন্ডার মানে নিচে। আন্ডার মানে কি নিচে, কোনো কিছু নিচে যাচ্ছ তুমি, আন্ডার। ঠিক আছে। সো এখন তোমাদেরকে একটা যুগান্তকারী জিনিস আমি শেখাবো, সেটা হচ্ছে ওয়ান, অ্যাবভ এবং ওভার এর ব্যবহার। অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে এবং ওভার মানে উপরে। তাহলে দেখো ওয়ান, এটা একটু লেজেন্ডারি। এটা যারা, আমি চাই তোমরা এমন ভাবে শেখো যে পরবর্তীতে তুমি এটা কাউকে বুঝায় পড়াইতে পারবা বা বুঝায় মনে করাইতে পারবা, ক্লিয়ার তুমি আরেকজনকে শিখাইতে পারবে এমন। ওভার মানে উপর, ওভার মানে উপর। আবার অ্যাবভ মানে উপর। তাহলে কখন কোনটা ব্যবহৃত হয় বলো? তাহলে এখানে কখন কোনটা ব্যবহৃত হবে, তাই না? তিনটাই তো উপর ভাইয়া। ওয়ান মানে উপর, ওভার মানে উপর, আবার অ্যাবভ মানে উপর। এখন কোন উপর কখন হবে, কখন কোন উপর হবে? তো দেখো, যখন কোনো কিছুর উপরে কোনো কিছু আছে এবং একটা আরেকটাকে স্পর্শ করে আছে, তখন ওইটাকে বলা হয় কি ওয়ান। এটা তো বুঝছো তোমরা, বইটা টেবিলের উপর রাখা। তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল, কারণ বইয়ের টেবিল স্পর্শ করে আছে। রিমোটটা বইয়ের উপর রাখা, তাহলে দ্য রিমোট ইজ অন দ্য বুক, রিমোট ইজ অন দ্য বুক, রিমোটটা বইয়ের উপর। ওকে, তো এটাকে বলে ওয়ান। কিন্তু ওভার কোনটা, ওভার কোনটা? এখন তুমি মনে করো নেইমারের অনেক বড় ফ্যান, আমি লিওনেল মেসির অনেক বড় ফ্যান, ঠিক আছে? সো তুমি নেইমারের খেলা দেখতেছো গ্যালারিতে বসে। খেলা কার? ব্রাজিল আর আর্জেন্টিনার। এখন তুমি নেইমারের ভক্ত, খেলা ব্রাজিল আর আর্জেন্টিনা, নেইমারও খেলতেছে আবার মেসিও খেলতেছে। এখন মেসি বল কিক করছে, তুমি হচ্ছে এখানে বসা, হ্যাঁ তুমি এইখানে বসা। মেসি বল কিক করেছে, বলটা এখান থেকে কিক করছে, হ্যাঁ বলটা তোমার মাথার উপর দিয়ে গ্যালারিতে এসে এইখানে এসে পড়ছে, ঠিক আছে? বলটা এখান থেকে কিক করছে, বলটা তোমার মাথার উপর দিয়ে এই জায়গায় গিয়ে এসে পড়ছে। এখন বল তোমার মাথার উপর স্থির দাঁড়ায় আছে না, তুমি গ্যালারিতে বসে খেলা দেখতেছিলা, তো বল তোমার মাথার উপর দিয়ে উড়ে গিয়ে পড়ছে। তো এই যে মাথার উপর দিয়ে কোনো কিছু স্থিতিশীল না, গতিশীল অবস্থায় চলে যাওয়া, এইটাকে বলা হয় ওভার। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় ওভার। তাহলে দ্য বল ফ্লু ওভার মাই হেড, দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। হি হিট দ্য বল সো হার্ড, হি হিট দ্য বল সো হার্ড, সে এত জোরে বলটাকে হিট করলো, দ্যাট যে ইট ফ্লু ওভার মাই হেড, এটা আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। ইট ফ্লু ওভার মাই হেড, সে এত জোরে কি করলো, বলটা হিট করলো যে সেটা আমার মাথার উপর দিয়ে। তো ফ্লাই ওভার, ফ্লাই ওভারের ভিটুকে ফ্লু ওভার, ঠিক আছে? ফ্লু ওভার। সো একটা হচ্ছে ওয়ান, যদি মাথা শুয়ে থাকে বা কোনো কিছুকে স্পর্শ করে আছে তখন বিপরীত ওয়ান। কিন্তু মাথার উপর দিয়ে উড়ে যাওয়া, এইটাকে বলা হয় ওভার। মাথার উপর দিয়ে কোনো কিছু উড়ে। স্যার মেসির ফ্যান, হ্যাঁ আমি মেসির ফ্যান, অনেক বড় ফ্যান। ওকে, সো এটাকে কি বলে? এটাকে বলে ওভার। তো বলটা এখন তোমার মাথার উপর দিয়ে, তাহলে দ্য এরোপ্লেন ফ্লু ওভার মাই হেড, এরোপ্লেন আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। তোমার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল। দ্য বার্ড ফ্লাই ওভার বা ফ্লু ওভার মাই হেড, পাখিটা আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। তো যা কিছু তোমার মাথার উপর এসে দাঁড়ায় নাই, এইরকম চলে গেছে, মাথার উপর দিয়ে রকেট উড়ে গেছে, বল উড়ে গেছে, যা কিছু উপর দিয়ে চলে যায় তাকে বলা হয় ওভার। তাহলে অ্যাবভ কি? তাহলে অ্যাবভটা কি আছে? দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। অ্যাবভ হচ্ছে তোমার মাথার উপরে কোনো কিছু যেটা মাথার থেকে অনেক ডিস্টেন্সে আছে, মাথার থেকে অনেক ডিস্টেন্সে আছে। যেমন আকাশ আছে আমার মাথার উপরে, এখন আকাশ কি আমার মাথাকে স্পর্শ করে আছে বলো তো? মনে করো এটি আছে আকাশ, এটা কি আমার মাথার উপরে স্পর্শ করে আছে, মাথা ছুঁয়ে আছে? না, মাথার চেয়ে অনেক উপরে আছে আকাশ। তা আকাশ আমার মাথাকে স্পর্শ করে নাই।
তো যা স্পর্শ করে থাকে না, জাস্ট উপরে আছে, তাকে বলা হয় অ্যাবভ। তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাবভ। দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। যেমন আকাশ আমার মাথার উপর বা আমাদের মাথার উপর। তো অ্যাবভ মানে কি? মাথা স্পর্শ না করে, বা তোমার বা কোনো একটা জিনিস কোনো কিছুর উপরে আছে কিন্তু স্পর্শ করে না, স্পর্শ না করে, স্পর্শ না করে। দ্য স্কাই ইজ অ্যাবভ, দেখো দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। আকাশ হচ্ছে আমাদের মাথার উপর। আকাশ কি আমাদের মাথা ছুঁয়ে আছে? না। ছুঁয়ে থাকলে কি হতো? ওয়ান। ছুঁয়ে থাকলে অন হতো, কিন্তু ছুঁয়ে না, স্পর্শ করে না, স্পর্শ করে না থাকলে সেটাকে অ্যাবভ বলে। অল টাইম বেস্ট প্লেয়ার মেসি। হ্যাঁ, এখন তোমরা ফুটবল নিয়ে পাঙ্গা নিও না ভাই। আমি এইচএসসি 26 ব্যাচ। মাথার উপর ঝুলন্ত থাকলে অ্যাবভ হবে। হ্যাঁ, মাথার উপর ঝুলন্ত বলতে কি? মাথাকে ছুঁয়ে নাই এমন যে কোনো কিছু মাথার উপরে থাকলে সেটা অ্যাবভ। ধরো মাথার উপরে ঝুলে আছে, এখন একটা লাইট ঝুলে আছে, তাহলে দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, কারণ ওটা তোর মাথা ছুঁয়ে নাই। ছুঁয়ে থাকলে ওয়ান, কিন্তু ছুঁয়ে না থাকলে, মাথার উপর ঝুলে থাকুক, মাথার উপর স্থিতিশীল থাকুক। আকাশ কি মাথার উপর দিয়ে দৌড়ায় বেড়াচ্ছে? না। আকাশ আমাদের মাথার উপর স্থিতিশীল। লাইট, সিলিং, ফ্যান সব যার যার উপরে আছে, মাথা না ছুঁয়ে স্পর্শ না করে, তাকে বলা হয় অ্যাবভ। বুঝতে পেরেছো? যাই হোক, ভালো লাগলো ভাই। ভোকাবুলারি কিভাবে ডেভেলপ করবো? ভোকাবুলারি পড়তে হবে, লিখে লিখে পড়তে হবে। এক একটা শব্দ 20 বার লিখে লিখে পড়তে হবে। আমি এইচএসসি 26 বার 26-এর বই কিভাবে অর্ডার করব? তোমরা যারা আমাদের বই অর্ডার করতে চাও, তোমরা যারা আমাদের হচ্ছে যে কোর্সে ভর্তি হতে চাও, যে কোনো কিছু একদমই সিম্পল। এই দুটো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই দুটো নাম্বারে কল করে বা আমাদের ওয়েবসাইটে গিয়ে আজই বই অর্ডার সহ কোর্সে ভর্তি সহ যে কোনো কিছু করতে পারো। তোমরা যারা বই অর্ডার করতে চাও, এই দুটো নাম্বারে একটা সরাসরি কল দিয়েও দিতে পারো, আবার হোয়াটসঅ্যাপেও নক দিতে পারো। এই দুটো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই দুটো নাম্বারে কল করে বা ওয়েবসাইটে গিয়ে বা সরাসরি কল দিয়ে তোমরা ভর্তি হতে পারো। ছাতাটি আমার মাথার উপরে। দ্য আমব্রেলা ইজ অ্যাবভ মাই হেড। ছাতাটা আমার মাথার উপরে। দ্য আমব্রেলা ইজ অ্যাবভ মাই হেড। মেঘের ক্ষেত্রে কি ওভার হবে? মেঘ যদি উড়ে যায়, ঠিক আছে, দ্য ক্লাউড ইজ ফ্লিং অ্যাওয়ে, বা দ্য ক্লাউড ইজ ফ্লাইং। দেখো, যদি উড়ে দূরে চলে যায় তাহলে অ্যাওয়ে, কিন্তু যদি তোমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে তাহলে দ্য ক্লাউড ইজ ফ্লাইং ওভার মাই হেড। আমার মাথার উপর দিয়ে মেঘ উঠছে, আমার মাথার উপর দিয়ে মেঘ উঠছে, তাহলে দ্য ক্লাউড ইজ ফ্লাইং ওভার মাই হেড। দ্য ক্লাউড ইজ ফ্লাইং ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে মেঘ উঠছে। হ্যাঁ, মেঘের ক্ষেত্রে ওভার হবে। ওকে, মেহবিন আয়াত। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ফ্রি হ্যান্ড রাইটিং আর করাবেন না? অবশ্যই আব্দুল কুদ্দুস, অবভিয়াসলি করাবো, অবভিয়াসলি। বা টেক্সট বুক কবে থেকে পড়াবেন? আইরিন আখি। কোন ব্যাচে তুমি? 27 নাকি 26? 26-এর নতুন ব্যাচ শুরু হবে ডিসেম্বর 1 তারিখ থেকে। ফ্রেন্ড আমব্রেলা ইজ অ্যাবভ মাই হেড। ওকে, আবিদ হাসান আশিক। ভাই, এটা কোন ব্যাচের ক্লাস? এটা সবার জন্য, অ্যাডমিশন, একাডেমিক সহ 27, 25, 26 সবার। আমাদের অ্যাডমিশন ব্যাচে যারা ভর্তি হতে চাও আজই যুক্ত হতে পারে। এখন শোনো, এরপরে প্রিপোজিশন শিখতে হলে তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রিপোজিশনের কিছু রুলস। বাই কোথায় বসে, উইথ কোথায় বসে, বিটুইন, এবং এগুলো যদি আমি দেখাইছি, তারপর কিছু রুলস আছে, এগুলো দেখাইতে হয়। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেটা কি? সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখে লিখে পড়তে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কারা? এই যে এইগুলো: অ্যাভয়েড বাই মানে মেনে চলা, অ্যাবস্টেন ফ্রম, অ্যাভয়েড বাই, অ্যাবস্টেন ফ্রম মানে বিরত থাকা, অ্যাটেন্টিভ টু মনোযোগী, অ্যানয়েড বিরক্ত করা, অ্যাটেন্ড ফর প্রায়শ্চিত্ত করা, অ্যাপোলোজাইজ ফর ক্ষমা চাওয়া, অ্যাকসেপ্টেবল টু গ্রহণযোগ্য, অ্যাগ্রি টু প্রস্তাব, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগুলো তোমাদেরকে মুখস্থ থাকতে হবে। ইংরেজিতে যদি প্রিপোজিশনে ভালো করতে চাও, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একাডেমিকে দুই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাস্ট মাস্ট মাস্ট। এটা 5 স্টার জিনিস, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 5 স্টার জিনিস, এগুলো মাস্ট শিখতে হবে। এরপরে আসতেছে কি, এখন আমি তোমাদেরকে ডিইউ এর অ্যান্সারগুলো বলে দিয়ে আসো। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের অ্যান্সারগুলো এখন আমি তোমাদেরকে বলে দেই। ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস কবে থেকে? দেখো, ক্লাস তো চলতেছে, 26 ব্যাচে ফ্রি হ্যান্ড রাইটিং চলতেছে, আর অ্যাডমিশন ব্যাচেও রিটেনের ক্লাস শুরু হবে শীঘ্রই। উড ইউ লাইক টু গো? তো এখানে অ্যান্সার হচ্ছে উড ইউ লাইক টু গো ফর এ ওয়াক। হাঁটার জন্য বের হয়, এটাকে গো ফর বলে। কোনো একটা উদ্দেশ্যে বের হয়, এটাকে গো ফর বলে, গো ফর। তো উড ইউ লাইক টু গো ফর এ ওয়াক, ঠিক আছে?
এরপর দ্য এমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিলড বাই, কনসিলড ফ্রম, কনসিলড ইন, কনসিলড উইথ। তো কথা হচ্ছে যখন তুমি কোনো একটা কিছুকে কোনো বস্তু দ্বারা, যে বস্তু দ্বারা কাজটা করা হয়, তুমি একটা কাজ সম্পাদন করতেছো, কোনো কিছু একটা কাজ, সেটা যে বস্তু দ্বারা করতেছো সেই বস্তুর কথা উল্লেখ থাকলে সেখানে উইথ বসে, আর ব্যক্তির কথা উল্লেখ থাকলে সেখানে বাই বসে। এখন বলছে যে ইমার্জেন্সি গেটটা ঢাকা ছিল একটা রেড কার্টেন, লাল পর্দা দিয়ে। ইমার্জেন্সি গেটটা ঢাকা ছিল লাল পর্দা দিয়ে। তো এটা বস্তুর কথা বলছে, লাল পর্দা। ব্যক্তিটা যদি থাকতো যে অমুক করছে তখন বাই হতো, বাই হিম, বাই হার, বাই দেম। কিন্তু এখানে বস্তুর কথা বলছে, লাল পর্দা দিয়ে ঢাকা ছিল। কে ঢেকেছে সেটা নেই, বস্তুর কথা আছে, ব্যক্তির কথা নেই। বস্তু থাকলে সেখানে উইথ বসে, তাহলে উইথ এ রেড কার্টেন। যদি এখানে থাকতো যে হিম, তাহলে বাই হিম, বাই দেম, বাই আস, এরকম। সো কনসিলড উইথ মানে লুকানো। হি ওয়াজ অ্যাংরি, তো অ্যাংরি ফর না, অ্যাংরি ওভার না, অ্যাংরি আপন না, অ্যাংরি উইথ মি ফর নো রিজন। কোনো ব্যক্তির উপর রাগান্বিত হওয়া, কোনো ব্যক্তির উপর রাগান্বিত হওয়া, অ্যাংরি উইথ, অ্যাংরি উইথ মি ফর নো রিজন। এখন যদি আচরণের উপর রাগান্বিত হও, যে তুমি একটা ব্যক্তির উপর রেগে নাই, ওই ব্যক্তির নির্দিষ্ট একটা জিনিসের উপর রেগেছে, যেমন তার আচরণের উপর, তখন অ্যাট হয়। হি বা শি ওয়াজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার। তো আমার আচরণের উপর তুমি রেগে আছো, তাহলে ইউ আর অ্যাংরি অ্যাট মাই, আমি তোমার আচরণের উপর রেগেছি, আই এম অ্যাংরি অ্যাট ইউর অ্যাটিটিউড, অ্যাট ইউর বিহেভিয়ার, তখন অ্যাংরি অ্যাট। কিন্তু যখন কোনো কারণ না, ওই ব্যক্তির উপর রেগে আছে এবং এই ব্যক্তি উল্লেখ করছে, এখানে ওই ব্যক্তির উপর রেগে আছে, তার আচরণ বা কি সেটা বলে নাই, জাস্ট মি বলছে, তো এখানে অ্যাংরি উইথ, অ্যাংরি উইথ। কিন্তু আচরণ বললে বা একজন ব্যক্তির কর্ম বললে, আমি তোমার এটার উপর রেগে, আমি তোমার বাচ্চালতার উপর রেগে আছি, আই এম অ্যাংরি অ্যাট ইউর টকেটিভনেস, আমি তোমার বাচ্চালতার উপর রাগান্বিত, তুমি বাচ্চালার মতো কথা বলে এটার উপর রাগান্বিত, তাহলে অ্যাংরি অ্যাট ইউর টকেটিভনেস। আর যদি ব্যক্তি থাকে তখন উইথ, অ্যাংরি উইথ। এখন এখানে ব্যক্তি আছে তাই উইথ। আই এম ভেরি প্রাউড, প্রাউড এর পরে আজীবন একটাই প্রিপোজিশন বসে অফ, আর প্রাইড থাকলে ইন বসে, প্রাইড ইন, প্রাউড অফ। দেখো দুইটা শব্দ, একটা হচ্ছে প্রাইড, প্রাইড এর পরে ইন হয়, আর একটা হচ্ছে প্রাউড, প্রাউড এর পরে অফ হয়। তো এই দুইটা শব্দ একটু খেয়াল করো, প্রাইড এর মাঝখানে আই আছে, তো আই থাকলে এরপরে ইন বসে, আর প্রাউড এর মাঝখানে ও আছে, ও থাকলে অফ বসে। বুঝছো, এটাও শর্টকাট মনে রাখতে পারো। প্রাইডের পরে ইন বসে, প্রাউডের পরে অফ বসে, প্রাইডের পরে ইন বসে, প্রাউডের পরে অফ বসে। ঠিক আছে ভাই, চারটারই অ্যান্সার দিয়ে দিছি, গুড। অনেকে অ্যান্সার করেছো, ভালো লাগলো। সো প্রিপজিশনের এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস হবে আমাদের পেইড ব্যাচে। তোমরা যারা অ্যাডমিশনের স্টুডেন্ট আছো আমাদের অ্যাডমিশনের ব্যাচে যুক্ত হতে পারো, এখনো রিটেনের ক্লাস সবগুলো সামনে, একদম সব পেয়ে যাবে লাইভ। আর যারা একাডেমিক স্টুডেন্ট আছো আমাদের 27-এর 26-এর নতুন ব্যাচে সব ব্যাচে ভর্তি চলতেছে। তো 27-এর এটার কোর্স ফি 1550 টাকা, এটা ফুল সিলেবাস 4 মাসের কোর্স, 4 মাসের জন্য মোট কোর্স ফি 1550 টাকা, 4 মাসের কোর্স, কিন্তু 4 মাসের এককালীন কোর্স ফি। 4 মাসের জন্য তোমাকে একবারই পেমেন্ট দিতে হবে, টোটাল 1550 টাকা। এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দুটো নাম্বারে তোমরা সরাসরিও কল দিতে পারো, আবার হোয়াটসঅ্যাপে নক দিয়ে, কল দিয়ে, ভয়েস দিয়েও ভর্তি হতে পারো। ঠিক আছে, সো 27-এরটা। আর অ্যাডমিশন ব্যাচে 26-এর নতুন ব্যাচ শুরু হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে, 26-এর ব্যাচেও তোমরা চাইলে ভর্তি হতে পারো। ওকে, সবার সাথে দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ক্লাসে সকলের সাথে দেখা হবে, কথা হবে আবার লাইভ ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। আমি পিডিএফ গুলো পেইড ব্যাচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? টেন্সের ক্লাসটা রিপোস্ট করেন। ওকে ভাই, আপনি অনেক সহজ করে সবকিছু বুঝিয়ে দেন। থ্যাংক ইউ নীলাকাশ, থ্যাংক ইউ সো মাচ আপি, টাটা।